বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা সিআরটিসি থেকে আলোচনা করব। আপনারা সকলে জানেন যে সেকশন 4 থেকে আমাদের আলোচনা চলছে। সেকশন 4 এর অনেকগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো আজকে আমরা সেকশন 4 ক্লজ এইচ এখান থেকে শুরু করব। এখানে কমপ্লেইন পিটিশন সম্পর্কে বলা হয়েছে। এখানে কমপ্লেইন পিটিশন সম্পর্কে বলা হয়েছে এবং কমপ্লেইন সম্পর্কে বলা হয়েছে এখানে যে কমপ্লেইন মিনস দ্য এলিগেশন মেড ওরালি অর ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট। তাহলে আহ, নালিশ লিখিতভাবে হতে পারে অথবা মৌখিকভাবে হতে পারে, ম্যাজিস্ট্রেটের নিকট হতে। হুম উইথ এ ভিউ টু টেকিং হিজ অ্যাকশন, তার ব্যবস্থা গ্রহণের জন্য, আন্ডার দিস কোড অর্থাৎ সিআরপিসির অধীনে, that some person, whether known or unknown, has committed an offense। অর্থাৎ নালিশ আমরা সেটাকে বলতেছি যখন ম্যাজিস্ট্রেটের নিকট ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কতিপয় জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আহ অপরাধ সংঘটনের মৌখিকভাবে অথবা লিখিতভাবে অভিযোগ করা হয়, সেটাকে বলা হচ্ছে নালিশ। তাহলে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন। কোর্ট কাছারিতে, ম্যাজিস্ট্রেট কোর্টে প্রত্যেক দিনেই কমপ্লেন দাখিল হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে জানবেন। তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বার অথবা বিজেস এমসিকিউতে, সেটা হলো যে প্রথমত এইভাবে আসতে পারে যে কমপ্লেইনকে কোন আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। কমপ্লেইনকে সংজ্ঞায়িত করা হয়েছে সিআরপিসিতে, সিআরপিসি 1898। কোন ধারায়? ধারাটা হলো সেকশন 4 ক্লজ এইচ, এইখানে সংজ্ঞায়িত করা হচ্ছে। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে যে কমপ্লেইনটা কিভাবে দায়ের করতে হয়। সেটা হলো ইন রাইটিং অথবা ওরালি হতে পারে। যদিও আমাদের দেশে ওরালি কমপ্লেইন হওয়ার প্রচলন নেই, যেরকমটা এফআইআর লজ এর ক্ষেত্রে হয়। এফআইআর লজ মৌখিক ভাবে হয় এবং লিখিত ভাবে দুই ভাবে হয়। তো এফআইআর লজটা 154 ধারায় সিআরপিসি তে মৌখিক ভাবে লজ হওয়ার আহ, প্রচলন আছে, কিন্তু আমাদের দেশে এখনো এইটার প্রচলন হয়নি। অর্থাৎ নালিশি দরখাস্ত মৌখিকভাবে দায়েরের কোনো নজির এখনো পাওয়া যায়নি। তো যাই হোক, ফর সেক অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নোয়িং আমাদেরকে এটা জানতে হবে, লিখিতভাবে হতে পারে আবার মৌখিকভাবেও হতে পারে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসতে এভাবে এভাবে যে নালিশটা ঠিক কার নিকট করতে হয়। নালিশটা অলওয়েজ টু দা ম্যাজিস্ট্রেট করতে হয়, অলওয়েজ টু দা ম্যাজিস্ট্রেট করতে হয়, এটা মনে রাখতে হবে। এবং এই নালিশটা কার বিরুদ্ধে করা যায় এভাবে একটা প্রশ্ন আসতে পারে। নালিশটা আহ, কিছু জ্ঞাত অথবা অজ্ঞাত আসামির বিরুদ্ধে করা যায়। অর্থাৎ নালিশে সুনির্দিষ্টভাবে কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে সেখানে অভিযোগ করা যেতে পারে, অথবা আননোন ব্যক্তির নামেও করা যেতে পারে। তাহলে এখান থেকে এই যে আমরা অজ্ঞাতনামা আসামির যে কালচার দেখি আমাদের, হয়তো 10 জন আসামি দিল বা 5 জন বা 7 জন অজ্ঞাতনামা আসামি দিল, অথবা অনেক সময় পুলিশ কর্তৃক দাখিল মামলাগুলোতে 100 বা 200 অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দেয়, মামলা দেয়। তো এই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যে যায়, সেটা প্রচলন বা সেটার বিধান বা সেটার সোর্স অফ ল আমরা এই সেকশন 4 ক্লোজ এইচ এখান থেকে পাচ্ছি। এটা কিন্তু এফআইআর যে ধারায় লস করা যায় 154 ধারায় সিআরপিসি, সেখানে কিন্তু আননোন ব্যক্তির কথা বলা হয়নি। এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, প্র্যাকটিক্যাল বিষয়, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে যে কমপ্লেনকে কোথায় সংজ্ঞায়িত করা হয়েছে, সেকশন 4 ক্লোজ এইচ এ, কোন আইনের? সিআরপিসি তে। কমপ্লেন কিভাবে দায়ের করা যায়? উত্তর হবে কমপ্লেন দুই ভাবে দায়ের করা যায়, লিখিত ভাবে এবং মৌখিক ভাবে। তারপরে তৃতীয় কোশ্চেন হতে পারে এই কমপ্লেনটা কার নিকট দায়ের করা যায়? উত্তর হলো ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা যায়। 4 নম্বর যে প্রশ্নটা আসতে পারে যে কমপ্লেনটা আহ কি ধরনের আসামির বিরুদ্ধে করা যায়? নোন এবং আননোন দুই ধরনের আসামির বিরুদ্ধে আহ, করা যায়। আর কমপ্লেন পিটিশন সংক্রান্তে যদি আমরা মানে আনুষঙ্গিক কিছু আলোচনা করি, তাহলে এটা বলা যায়
যে যিনি ফাইল করেন, কমপ্লেনটা ফাইল করেন, তাকে বলা হচ্ছে কমপ্লেনিং বা নালিশকারী বা অভিযোগকারী, বা কোথাও কোথাও ফরিয়াদি বলা হয় কোনো কোনো ডিস্ট্রিক্টে। এবং ফরিয়াদিকে বা নালিশকারীকে বা কমপ্লেনেন্টকে আন্ডার সেকশন 200 ম্যাজিস্ট্রেট এক্সামিন করে থাকে। তাহলে নালিশকারী যখন একটা নালিশ নিয়ে আদালতে যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, সেখানে যে যে অফিসার আছে, পেশকারের হাতে এটা দাখিল করে, সেখানে একটা নাম্বার পড়ে, নাম্বার পড়ার পর এটা যখন কগনিজেন্স কোর্ট বসে, এই কগনিজেন্স কোর্টে মেইনলি এটা করতে হয়, এই নালিশটা দায়ের করতে হয়। তো কগনিজেন্স কোর্ট আহ, যখন ডাকবে, তখন এই নালিশকারীকে গিয়ে ডকে দাঁড়াতে হবে। তখন আদালত আফটার টেকিং ওথ তাকে 200 ধারা এক্সামিন করবে। হুম। এইভাবে একটা নালিশি মামলা চালু হয়। নালিশটা গ্রহণ করার পর আইদার ম্যাজিস্ট্রেট এটা যদি স্যাটিসফাইড হন, তাহলে হি মে টেক কগনিজেন্স আপন দ্য কমপ্লেন। আর ইফ দ্য ম্যাজিস্ট্রেট does not become suspicious about the commission of the offense alleged in the complaint petition, in that case the magistrate may send it for inquiry. যদি 200 ধারা পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হন, তাহলে এই নালিশটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারিতে পাঠাতে পারেন। সেটা পিবিআই কাছে পাঠাতে পারে, অথবা কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে পাঠাতে পারে, বা অন্য কোনো যে কোনো ব্যক্তির কাছে, স্কুলের হেডমাস্টারের কাছে পাঠাতে পারে, হোয়াট এভার দে মে বি। তো ইট হ্যাজ ডিসক্রিপশন অফ দ্য, ইট ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্য লার্নেড ম্যাজিস্ট্রেট আফটার এক্সামিনেশন অফ দ্য কমপ্লেনেন্ট আন্ডার সেকশন 200 অফ সিআরপিসি। ম্যাজিস্ট্রেটরা যা খুশি করতে পারে, অর্থাৎ সরাসরি কগনিজেন্স নিতে পারে, অপরাধটা আমলে নিতে পারে, অথবা তার যদি সন্দেহ হয়, তাহলে তিনি যে কোনো একজন ম্যাজিস্ট্রেট সহ অন্য যে কোনো ব্যক্তির বরাবর পাঠাতে পারেন, এমনকি পুলিশের কাছে পাঠাতে পারেন, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারেন, সমাজসেবা অধিদপ্তর অফিসারের কাছে পাঠাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে 2013 সালেও এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। সেটা এসেছিল এইভাবে যে কমপ্লেন্ট কার নিকট দায়ের করতে হয়। প্রশ্ন ছিল এরকম যে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট, দায়রা জজের নিকট, পুলিশ অফিসারের নিকট। এটার উত্তর হলো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট নালিশ মামলা দায়ের করা যায়। হুম। এরপরে আসেন সেকশন 4 ক্লজ কে, অর্থাৎ এখানে ইনকোয়ারি সম্পর্কে বলা হয়েছে। এখানে ইনকোয়ারি সম্পর্কে বলা হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। ইনকোয়ারি হলো যে এই যে একটু আগে বললাম, যে যখন কমপ্লেন পিটিশন একটা ফাইল হবে টু দ্য ম্যাজিস্ট্রেট আফটার এক্সামিনেশন under section 200 of the complaining, if the magistrate becomes suspicious about the commission of the offense, in that case the magistrate may send it for inquiry to the magistrate, other magistrate, or to any other person, including the police officer. এইটাকে বলা হচ্ছে ইনকোয়ারি। অর্থাৎ একটা নালিশি দরখাস্ত যখন দায়ের হয়, নালিশি দরখাস্তে বর্ণিত যে অপরাধ, সেই অপরাধ সংগঠনের অভিযোগ, এইটা নালিশকারীকে পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হতে না পারেন অ্যাবাউট দ্য কমিশন অফ দ্য অফেন্স, whether the offense actually committed against the person and property of the complainant, তখন ম্যাজিস্ট্রেট এটা আহ, সত্য কি মিথ্যা এটা যাচাই করার জন্য যে কোনো একজন ব্যক্তির কাছে পাঠাতে পারে, ইনক্লুডিং ম্যাজিস্ট্রেট, পুলিশ, অথবা স্কুল কলেজের টিচার, অথবা সমাজসেবা অধিদপ্তরের অফিসার, যুব উন্নয়নের অফিসার, নারী শিশু এবং শিশু বিষয়ক কর্মকর্তা, ইত্যাদি ইত্যাদি। এইটিকে বলা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারির মেইন পারপাসটা কি? টু অ্যাসার্টেইন whether the complaint is true or false. ট্রু আর ফলস, কমপ্লেনিং যখন ইনকোয়ারিতে পাঠানো হয়, ইনকোয়ারিতে পাঠানোর একটাই উদ্দেশ্য, টু সি whether the allegation of commission of the offense is true or false. ট্রু or false এটা দেখানোর জন্য। তাহলে আহ, এই যে আমরা বলতেছি ইনকোয়ারি কে করতে পারে, ইনকোয়ারি যে কোনো কেউ করতে পারে, যে কেউ করতে পারে। হুম। এখানে কি বলা হয়েছে সেকশন 4 ক্লজ কে তে, inquiry includes every inquiry other than a trial conducted under this court by a magistrate or court. তাহলে এই ইনকোয়ারি কোন আইনে সংজ্ঞায়িত করা হয়েছে, ইনকোয়ারি কে করতে পারে? হ্যাঁ,
এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। দ্বিতীয়ত এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ইনভেস্টিগেশন। এটা সেকশন 4 এল এ বলা হয়েছে। ইনভেস্টিগেশনকে সংজ্ঞায়িত করা হয়েছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক একইভাবে যে ইনভেস্টিগেশনকে কোথায় সংজ্ঞায়িত করা হয়েছে, ইনভেস্টিগেশন কে করতে পারে, এই জাতীয় প্রশ্নগুলো। তো এখানে আমরা যদি দেখি, বলা হয়েছে ইনভেস্টিগেশন ইনক্লুডস অল দ্য প্রসিডিংস আন্ডার দিস কোড ফর কালেকশন অফ এভিডেন্স conducted by a police officer or by any person other than a magistrate who is authorized by magistrate in this behalf. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনভেস্টিগেশনটা হলো is a proceedings under which the police officer collects evidence. তাহলে এটা হলো কালেকশন অফ এভিডেন্স। ইনভেস্টিগেশন কথাটার অর্থ হলো কালেকশন অফ এভিডেন্স। উইল কালেক্ট দ্য পুলিশ অফিসার or by any other person or by any other person আদার দেন ম্যাজিস্ট্রেট। কোনো ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারবে না, মনে রাখবেন। পুলিশ অফিসার অথবা অন্য যে কোনো ব্যক্তি, পুলিশ অফিসার অথবা অন্য যে কোনো ব্যক্তি এই এটা অফেন্সটা ইনভেস্টিগেট করতে পারে, কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট অফেন্স ইনভেস্টিগেট করতে পারবে না। এই জন্য বলা হয়েছে বাই পুলিশ অফিসার অর বাই এনি আদার পার্সন অর বাই এনি পার্সন আদার দেন ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজড বাই ম্যাজিস্ট্রেট। অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট যদি তদন্ত করার প্রয়োজন হয়, ম্যাজিস্ট্রেট সিআরপিসির 156 ধারার 3 উপধারার বিধান বলে এই তদন্তে পাঠাতে পারেন। তো এই তদন্তে ম্যাজিস্ট্রেট যদি পাঠান তদন্তে, তাহলে যে কোনো ব্যক্তিকে তিনি তদন্ত দিতে পারেন। কিন্তু পুলিশ যদি তদন্ত করে তাহলে সে অফেন্সটা অবশ্যই থানায় দায়েরকৃত একটা জিআর মামলা হতে হবে, অর্থাৎ ধর্তব্য অপরাধের ধর্তব্য অপরাধ হতে হবে। যদি ধর্তব্য অপরাধ সংগঠনের অভিযোগ থানায় লিপিবদ্ধ হয় আন্ডার সেকশন 154, ভালো করে কথা বলে শুনে, যদি ধর্তব্য অপরাধ সংগঠনের অভিযোগ থানায় লিপিবদ্ধ হয় সিআরপিসির 154 ধারার বিধান অনুযায়ী, তখন পুলিশ আন্ডার সেকশন 156 হ্যাজ গট আনলিমিটেড পাওয়ার টু ইনভেস্টিগেট। এবং এক্ষেত্রে ধর্তব্য অপরাধ সংগঠনের যে এফআইআর লজ হলো, যে মামলা থানায় দায়ের হলো, এই অফেন্সটা ইনভেস্টিগেট করার জন্য ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতির দরকার নেই। 156 ধারার বিধান অনুযায়ী, সিআরপিসির 156 ধারার বিধান অনুযায়ী পুলিশ নিজে থেকে এটা ইনভেস্টিগেট করতে পারবে। আবার যদি কোনো ধর্তব্য অপরাধ সংগঠনের এফআইআর বা এজাহার পুলিশ রিফিউজ টু রেকর্ড, তখন যদি এটা কমপ্লেন পিটিশন আকারে দায়ের হয় টু দ্য কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, তখন ম্যাজিস্ট্রেট এটা আবার সে ইনভেস্টিগেশনে পাঠাতে পারবে 156 ধারা 3 উপধারার বিধান অনুযায়ী। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে যে ইনভেস্টিগেশনকে নিম্নের কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে, উত্তর হবে সেকশন 4+L। সেকশন 4+L এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। দ্বিতীয়ত আসতে পারে যে মানে ইনভেস্টিগেশন অর্থ কি, এটা হলো কালেকশন অফ এভিডেন্স। তারপরে প্রশ্ন আসতে পারে এই কালেকশন অফ এভিডেন্স কে করতে পারে, উত্তর হলো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশকৃত অন্য যে কোনো ব্যক্তি। এটা কোন আইনের বিধান অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালিত হয়, উত্তর হলো দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1890 এর বিধান অনুযায়ী তদন্ত কার্যটা পরিচালিত হয়। তাহলে এইভাবে নানাভাবে এই সেকশনটি থেকে প্রশ্ন আসতে পারে। হুম তারপরে আমরা দেখি আর কি কোন ধারাটা এখন আলোচনা করা যায়। আর আজকে আমরা আরেকটা ধারা আলোচনা করব, সেটা হলো সেকশন 6। সেকশন 6 অফ দ্য সিআরপিসি। এখানে বলা হয়েছে এস্টাবলিশমেন্ট অফ ক্রিমিনাল কোর্টস সম্পর্কে বলা হয়েছে। এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে ফৌজদারি যে বিচার ব্যবস্থা আছে, আহ, এখানে যে আমরা ফৌজদারি আদালতগুলো দেখতে পাই, তার মধ্যে মানে, এগুলোর প্রতিষ্ঠা সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সেকশন 6-এ যে সুপ্রিম কোর্ট এবং বিশেষ আইনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ক্রিমিনাল কোর্ট থাকবে। একটা হলো কোর্ট অফ সেশন আর একটা হলো কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তাহলে কি বলছি আমি, যে সুপ্রিম কোর্ট
এবং বিশেষ আইনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত। তাহলে সুপ্রিম কোর্ট তো আপনারা বুঝছেন, যেটা আমাদের সর্বোচ্চ আদালত। আর বিশেষ আইনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত, এই জায়গাটুকু একটু বোঝার প্রয়োজন আছে। বিশেষ আইনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত, এটার অর্থ হলো, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এর অধীনে একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। তারপরে আমাদের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 এর সেকশন 3-তে স্পেশাল জাজ আদালত একটা সৃষ্টি হয়েছে। আবার অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন 2002, এইখানে এই আইনের অধীনে অ্যাসিড অপরাধ আহ, দমন ট্রাইব্যুনাল, একটা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে নানা ধরনের আদালত স্পেশাল ল এর আন্ডার সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয়েছে যে বিশেষ আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত, বিশেষ আদালত। তাহলে আবার যদি আমরা বলি, সুপ্রিম কোর্ট এবং বিশেষ আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো কোর্ট অফ সেশন এবং অন্যটি হলো কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তারপরে বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ও না, তার আগে যদি আমরা বলি, এই ম্যাজিস্ট্রেটরা হলো দুই প্রকারের। এই যে বাংলাদেশে আমরা বললাম কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, এই কোর্ট অফ ম্যাজিস্ট্রেট এটা হলো বলা হলো দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট। দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে যদি পরীক্ষা আসে যে কত ধরনের ম্যাজিস্ট্রেট আছে, উত্তর হবে দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারপরে যেটা বলা হলো যে দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার 4 ভাগে ভাগ করা যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার 4 ভাগে ভাগ করা যায়, এইভাবে বলতে হবে। আর সেটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া, অথবা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন আদার এরিয়া, দ্যাট ইজ মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে। হুম। তারপর ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস ইন দা, যদি মেট্রোপলিটন হয় তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। তাহলে আমরা 4 ধরনের ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছি। একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে, আর মেট্রোপলিটন এরিয়াতে হলে এটার নাম হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এইটা একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সাধারণত হয় ইয়াতে জেলা পর্যায়ে, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে মহানগর পর্যায়ে। তারপর ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। আমরা যদি প্র্যাকটিক্যালি জেলা পর্যায়ের আদালতগুলোতে যাই, ম্যাজিস্ট্রেট গুলোতে যাই, কিন্তু সেখানে আমরা 4 ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট দেখবো। সেখানে 4 ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট দেখবো: কোর্ট অফ সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; কোর্ট অফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাস্তবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাই না, বা ওইভাবে মানে কোর্টটা বাস্তবে আমরা দেখতে পাই না। তাহলে বাস্তবে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 ধরনের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোর্ট হিসেবে যখন আপনি কোর্টের বারান্দায় যাবেন, তখন গিয়ে ঠিক এই নামগুলো খুঁজলে পাওয়া যাবে না। এই জন্য আইন শিক্ষা আর বাস্তবতার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তাহলে আমরা সেকশন 6 সাবসেকশন 3-তে আমরা 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছি, কিন্তু কোর্ট হিসেবে আবার নামগুলো ভিন্ন। কোর্ট হিসেবে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট দেখতে পাচ্ছি জেলা পর্যায়ে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পাচ্ছি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পাচ্ছি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পাচ্ছি, কিন্তু সেকশন 4-এ কিন্তু সেগুলোর উল্লেখ নেই। আবার যদি আমরা জেলা পর্যায়ে যাই, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আমরা দেখতে পারবো। সেখানে সেটার আবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার আপিল অথরিটি হিসেবে কাজ করে। এইখানে আমরা একটা ম্যাজিস্ট্রেট কোর্ট দেখতে পাই, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত। ওকে, তাহলে এই সেকশন 6টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এস্টাবলিশমেন্ট অফ ক্রিমিনাল কোর্ট সম্পর্কে প্রশ্ন হতে পারে। আবার আমরা মেট্রোপলিটন এরিয়া যদি যাই, প্র্যাকটিক্যালি আমরা 3 ধরনের কোর্ট দেখতে পারবো: সিএমএম কোর্ট দেখতে পারবো, এডিশনাল সিএমএম কোর্ট দেখতে পারবো এবং এমএম কোর্ট দেখতে পারবো প্র্যাকটিক্যালি। ওকে, তাহলে আপনারা যারা বার এবং বিজিএস এমসিকিউ প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের যদি অনলাইন টেস্ট দেওয়ার
ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রায় 4,000 কোশ্চেন আছে, বিগত সালের কোশ্চেন গুলো সহ, এবং আমাদের নিজেদের প্রস্তুতকৃত কোশ্চেন। আশা করি এই সকল কোশ্চেন যদি আপনি ঘরে বসে এগুলো পরীক্ষা দিতে চান, তো ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার ফলাফল পাবেন, এবং আপনার প্রস্তুতিটা কেমন সেটা আপনি পরখ করে দেখতে পারবেন। এখন মনে রাখবেন, পরীক্ষা খুবই কঠিন হয়। তো এর জন্য একটা ভালো শক্ত প্রিপারেশন আপনার দরকার। তো আপনি চাইলে আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইন এমসিকিউ টেস্ট দিতে পারেন, বার এবং বিজেস এর পৃথকভাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে করতে পারেন, আর ফার্দার ক্লারিফিকেশনের জন্য, অথবা আপনি আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি, আপনাদের আলোচনাগুলো কেমন লাগছে আপনারা আপনার কমেন্টসে জানাতে পারেন। থ্যাংক ইউ এগেইন।